দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। পাঁচ দিন পর আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরাকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আক্রমণ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রে বেনিয়ামিন নেতানিয়াহু সফর ঘিরে ওয়াশিংটনে উত্তেজনা, ফিলিস্তিনপন্থী ও কট্টর ইহুদিদের বিক্ষোভ। ভারতের নতুন শিক্ষামন্ত্রী যোশীকে নিয়েও রাজনৈতিক বিতর্ক, ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ প্রিয়াঙ্কার, চরিত্র হননের অপচেষ্টা দাবি বিজেপির। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। 5 দিনের বিরতির পর হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্র, এতে কমপক্ষে 20 জনের প্রাণ গেছে। এদিকে জর্ডানের মুওয়াফফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা সফলভাবে প্রতিহতের দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। কয়েকদিন শান্ত থাকার পর আবারও অস্থিরতা মধ্যপ্রাচ্যে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সৌদি আরবের আচমকা হামলায় প্রকম্পিত হয় ইরাকি ভূখণ্ড। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের একাধিক ঘাঁটি টার্গেট করে যৌথ বাহিনী। ধ্বংস করা হয় পিএমএফ এর লজিস্টিক্স ও অস্ত্রের গুদাম। ক্ষতিগ্রস্ত কয়েকটি ঘাঁটি। নিবেনা শহরেও হয়েছে হতাহতের ঘটনা। বসরা প্রদেশে হয় জোরালো বিস্ফোরণ। অভিযানের খবর নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা এবং রিয়াদকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়। পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরান সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলা চালিয়েছিল। এদিকে জর্ডানের মুওয়াফফাক আল সালতি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। টার্গেট করা হয় বিভিন্ন স্থাপনা ও কমান্ড সেন্টার। ছোড়া হয় 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে 5টি মিসাইল ভূপাতিতের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। যতক্ষণ পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ও হুমকি অব্যাহত থাকবে, ততক্ষণ হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। শুক্রবার কোনো ঘোষণা ছাড়াই ইরানে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় ওয়াশিংটনের অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতার। অনিক রহমান, যমুনা নিউজ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল প্রদান ইস্যুতে সমঝোতায় আসতে ইরানকে প্রস্তাব দিয়েছে ওমান। শনিবার পাঠানো এই প্রস্তাব অনুযায়ী হরমুজের উপর একক নিয়ন্ত্রণ থাকবে না ইরানের, আরোপ করতে পারবে না বাধ্যতামূলক টোলও। ওমানের এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে উপসাগরীয় দেশগুলো। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে উত্তেজনা নিরসনে একটি 50-50 প্রস্তাব দিয়েছে ওমান, যার আওতায় প্রণালীতে প্রবেশের রুট হিসেবে এক দেশ এবং বের হওয়ার পথ হিসেবে ব্যবহৃত হবে আরেক দেশের জলসীমা। তবে নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই প্রস্তাব এরই মাঝে প্রত্যাখ্যান করেছে ইরান। হুতি বিদ্রোহীদের নৌ অবরোধ জারির পর গেল 24 ঘন্টায় বাব আল মানদেব পাড়ি দিল সর্বোচ্চ সংখ্যক নৌযান। শিপ ট্র্যাকিং সংস্থা কেপলারের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে গতকাল 37টি পণ্যবাহী জাহাজ যাতায়াত করেছে, যা 19 জুলাইয়ের পরে সর্বোচ্চ। এর মধ্যে 20টি জাহাজ বাব আল মানদেব প্রণালীতে প্রবেশ করেছে, বের হয়েছে 17টি। এর মধ্যে সুপার ট্যাঙ্কার ও এলএনজি বাহী ট্যাঙ্কারও রয়েছে। 19 জুলাই লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতি বিদ্রোহীরা। ইরানের সাথে চলমান সংঘাতে এখন পর্যন্ত 624 জন মার্কিন সেনা আহত হয়েছে। গেল ফেব্রুয়ারিতে অভিযান শুরু হওয়ার পর এই বিপুল সংখ্যক সেনা সদস্য আহত হয়। পেন্টাগনের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় এসব সেনা আহত হন। এর পাশাপাশি যুদ্ধক্ষেত্রে নানা কঠিন পরিস্থিতিতেও আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেক সেনা। প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরি চলাকালে 417 জন আহত হয়, বাকিরা এর পরবর্তী অভিযানে আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক সেনা চিকিৎসা শেষে দায়িত্বে ফিরলেও এখনও অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। সংঘাত দীর্ঘায়িত হয় মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিজ দেশে চলমান রাজনৈতিক সংকটের মাঝে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান আঞ্চলিক সংঘাতের পাশাপাশি আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে। নেতানিয়াহুর মার্কিন সফরকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজধানী ওয়াশিংটনে। প্রতিবাদ বিক্ষোভে জড়ো হয়েছে ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি কট্টর ইহুদিরাও। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আবারও বিদেশ সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার পা রেখেছেন পরম মিত্র যুক্তরাষ্ট্রের মাটিতে। মঙ্গলবার ওভাল অফিসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে। ইরানে চলমান উত্তেজনা, লেবানন ইস্যু, আব্রাহাম চুক্তি সম্প্রসারণ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার জোরদার ইস্যুতে হয়েছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্টের সাথে অন্যতম সেরা বৈঠক হয়েছে বলে মন্তব্য করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সাথে একটি চমৎকার বৈঠক হয়েছে। পারস্পরিক সমর্থন, অভিন্ন লক্ষ্য সম্পর্কে স্পষ্ট বোঝাপড়া নিয়ে আলোচনা করেছি আমরা। বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্যতম সেরা বৈঠক এটি। ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে গুরুত্বপূর্ণ সমন্বয়ের সুযোগ এই আলোচনা। নেতানিয়াহুকে মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রীর তকমা দেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য ট্রাম্প প্রশাসনের কাছে কদর পেলেও নেতানিয়াহুর আগমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মার্কিনীরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে। পোস্টার প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমেছে ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি কট্টর ইহুদিরাও। নেতানিয়াহুকে যুদ্ধের কারিগর ও ধর্মের অপব্যবহারকারী আখ্যা দিয়ে জানায় প্রতিবাদ। আজ ইহুদি, খ্রিস্টান, মুসলিম গোষ্ঠীর মানুষেরা একসাথে হয়েছে। আমরা আন্তঃধর্মীয় বা অহিংস প্রতিবাদ কর্মসূচি পালন করছি। নিপীড়ন, গণহত্যা, নৃশংসতা ও নির্যাতনের মাধ্যমে গড়ে ওঠা ইহুদি রাষ্ট্র ও এর কারিগর বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। 3 দিনের সফর শেষে বৃহস্পতিবার নিজ দেশে ফেরার কথা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজার একটি মসজিদে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আল মুত্তাকিন নামের মসজিদটি। এছাড়া উপত্যকার বিভিন্ন অংশে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে আইডিএফ। এদিন হামলার লক্ষ্য ছিল মূলত মধ্য উত্তর গাজা। মসজিদের পাশাপাশি নুসাইরাত শরণার্থী শিবিরেও বোমা ছোড়া হয়েছে। সব হামলায় কমপক্ষে 1 ফিলিস্তিনি নিহত হয়েছে, আরও অন্তত 12 জন আহত হয়েছে। গাজার প্রায় 64% এলাকা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। বাকি অংশেই বর্তমানে আশ্রয় নিয়েছে 20 লাখের বেশি ফিলিস্তিনি। নিয়মিতই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তাদের লক্ষ্য বানাচ্ছে ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরে স্যাটেলাইটদের সহিংসতার প্রতিবাদে আবারও ব্যাপক বিক্ষোভ করছে ইসরায়েলিরা। তেল আবিবে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। মঙ্গলবার ইসরায়েলি রাজধানীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন আন্দোলনকারীরা। যুদ্ধ ও সহিংসতা বন্ধের দাবি জানায় তারা, আর তাদের সরিয়ে দিতে পুলিশ তৎপর হলে দুপক্ষের ব্যাপক হাতাহাতি শুরু হয়। এ সময় ব্যানার, মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। পশ্চিম তীরে আরও অবৈধ বসতি নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এটি কার্যকর হবে 4 পেয়ে যে কোনো যন্ত্র ও হিউম্যানয়েড উন্নত রোবটের ক্ষেত্রে। এগুলো বেশিরভাগই চীনে তৈরি। পাওয়ার ইনভার্টার আমদানির উপরও নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেল বিভাগ। কারণ এই যন্ত্রগুলো ডেটা অ্যাক্সেস, নজরদারি চুরি করতে পারে সাইবার হামলাও, যা মার্কিন অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাণিজ্যকে রাজনীতির গুটি বানিয়েছে। ভিত্তিহীন অজুহাতে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা জানায় চীন সরকার। প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন নিয়ে লোকসভায় বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুনোধুনো করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আর এ সময় তীব্র হট্টগোলের সৃষ্টি হয় সভাকক্ষে। ছাত্র আন্দোলনে বল প্রয়োগের অভিযোগ তুলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে
পাশাপাশি শিক্ষা ব্যবস্থা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSOS এর সমালোচনা করেন। রাহুল বলেন, ধর্মেন্দ্র প্রধান কেবল একটি প্রতীক, ছাত্রদের আসল শত্রু RSS। এর জেরে আবারও সরকারি ও বিরোধী সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। স্পিকার প্রমাণ ছাড়া কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না আনার নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে এসে বসার সাহস নেই। তিনি গাড়িতে বসে ভয়ে কাঁপছেন, কারণ তার অনুমতিতেই ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছিল। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা লোক দেখানো, কারণ ধর্মেন্দ্র প্রধান কখনো শিক্ষা মন্ত্রণালয় চালাননি। যে সংগঠনটি শিক্ষা মন্ত্রণালয় চালায় তার নাম RSS। ধর্মেন্দ্র প্রধান একটি প্রতীক, আসল শত্রু হলো RSS। এবার ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে নিয়ে বিতর্ক তুঙ্গে। আলোচিত বিলকিস বানু ধর্ষণকাণ্ডে অপরাধীদের পক্ষে তার পুরনো এক মন্তব্যের জেরে তোপের মুখে পড়েছেন বিরোধীদের। ধর্ষকদের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে পার্লামেন্টে তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী। অভিযোগ অস্বীকার করে প্রিয়াঙ্কাকেই পার্লামেন্ট থেকে বহিষ্কারের দাবি তুলেছেন যোশী। শিক্ষামন্ত্রীর চরিত্র হননের দায়ে কংগ্রেসের সমালোচনা করছে বিজেপি। শিক্ষার্থীদের আন্দোলনে তোপের মুখে বিজেপি সরকার। শিক্ষামন্ত্রী বদলাতে বাধ্য হলেও ভারতের রাজনীতিতে কমেনি উত্তেজনা। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া প্রহ্লাদ যোশীকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। प्रहलाद जोशी जी ने बिल्किस बानो के बलात्कारियों की रिहाई पर जो बयान दिए। নতুন শিক্ষামন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে সরকারের দিকে তোপ দাগছে বিরোধীরা। বিলকিস বানুর ধর্ষকদের পক্ষে প্রহ্লাদ যোশীর এক মন্তব্যকে সামনে এনে তার নিয়োগের যৌক্তিকতা নিয়ে পার্লামেন্ট ও পার্লামেন্টের বাইরে সরব কংগ্রেস। তাদের দাবি, এমন এক ব্যক্তিকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে যার অবস্থান ধর্ষকদের পক্ষে। প্রধানমন্ত্রী মহোদয় নতুন শিক্ষামন্ত্রী হিসেবে এমন একজনকে বেছে নিয়েছেন যিনি এক সময় এক গর্ভবতী নারীর ধর্ষণকারীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের লাখ লাখ নারীকে কি বার্তা দিলেন? বিজেপি এমন একজন ব্যক্তিকে শিক্ষামন্ত্রী করেছে যিনি ধর্ষকদের রক্ষা করেন। এমন ব্যক্তির হাতে দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেয়া অত্যন্ত উদ্বেগজনক। মন্ত্রিসভায় আরো অনেক অভিজ্ঞ নেতা থাকা সত্ত্বেও কেন প্রহ্লাদ যোশীকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হলো তা বিস্ময়কর। ভিত্তিহীন দাবিতে ব্যক্তিগত আক্রমণ করে শিক্ষামন্ত্রীর চরিত্র হনন করছে কংগ্রেস, এমন অভিযোগ সরকারি দলের। দায় অস্বীকার করে প্রিয়াঙ্কা গান্ধীকে পার্লামেন্ট থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রহ্লাদ যোশী। প্রিয়াঙ্কাজির উচিত ছিল তার বক্তব্যের সত্যতা যাচাই করা। যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি এই অভিযোগগুলো অস্বীকার করছি। তাকে বহিষ্কার করা উচিত এবং অবশ্যই ক্ষমা চাইতে হবে। आपने जो रूल का जिक्र किया 353 में, मुझे कोई नोटिस नहीं दिया है, मैं इधर प्रेजेंट हूँ और मैंने ऐसे कैसे। আলোচিত বিলকিস বানু ধর্ষণ ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় যাবজ্জীবন প্রাপ্ত 11 আসামিকে 2022 সালে আগাম মুক্তি দেওয়া হয়েছিল। সে সময় কেন্দ্রীয় মন্ত্রী পদে থাকা যোশী ধর্ষকদের পক্ষে সাফাই গিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। मेरे ऊपर जिम्मेदारी। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিশ্ববিদ্যালয় ভাঙার নির্দেশকে কেন্দ্র করে উত্তেজনা ভারতের রাজনীতিতে। উত্তরপ্রদেশে অবস্থিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। দাবি, বিশ্ববিদ্যালয়ের 40টি ভবনের মধ্যে 38টি অবৈধ। যার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যে, হয় বিক্ষোভও। জনরোষের মুখে বিতর্কিত সিদ্ধান্ত আপাতত স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। 2006 সালে সমাজবাদী পার্টির প্রবীণ নেতা আজম খান ওই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেছিলেন। ভারতের উত্তরপ্রদেশের রামপুরে অবস্থিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় দেশটির স্বাধীনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী রাজনীতিবিদ মাওলানা জওহরের নামে 2006 সালে নির্মিত হয় বিশ্ববিদ্যালয়টি। সমাজবাদী পার্টির নেতা আজম খান যার উদ্যোক্তা। 300 একর জায়গা জুড়ে অবস্থিত জওহর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 3000-এর বেশি। গত 15 জুলাই উত্তরপ্রদেশে বেশ প্রসিদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠান উচ্ছেদের নির্দেশ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজ্যের বিজেপি সরকার। কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের 40টি ভবনের মধ্যে 38টি অবৈধ। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে, হচ্ছে বিক্ষোভ। বিরোধীদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াতেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। রাজনৈতিক হাতিয়ার হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহারের অভিযোগ তাদের।
জওহর বিশ্ববিদ্যালয় কেবল রাজ্যেই নয় বরং সমগ্র দেশেই একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, অথচ সংকীর্ণ মানসিকতার বর্তমান সরকার এটিকে ভেঙে ফেলার কথা বলছে। 2,500 থেকে 3,000 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করছে। শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা উচিত না। বিজেপির লোকজন শিক্ষিত নয়, তারা শিক্ষা প্রতিষ্ঠানের মর্ম বোঝে না। চাপের মুখে বিশ্ববিদ্যালয় ভাঙার সিদ্ধান্ত থেকে অবশ্য আপাতত সরে এসেছে প্রশাসন। রামপুর ডেভেলপমেন্ট অথরিটির জারি করা নির্দেশ গত সোমবার স্থগিত করেছে মুরাদাবাদের ডিভিশনাল কমিশনার। অর্থাৎ সরকারি নির্দেশের বিরুদ্ধে জওহর ট্রাস্টের দায়ের করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাঙা যাবে না বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনা। এর আগে 2023 সালে উত্তরপ্রদেশ সরকার বিশ্ববিদ্যালয়ের জমির লিজ বাতিল করে। পরে এলাহাবাদ হাইকোর্ট 2024 সালে এই বাতিলের বিরুদ্ধে আপিলও খারিজ করে দেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সরকারের কাছে ন্যায্য মূল্যে উৎপাদিত শস্য বিক্রির দাবিতে কৃষকদের বিক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশ। বুধবার মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ থেকে রাজধানী ভোপালে অবস্থিত মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবনের দিকে পদযাত্রা করে হাজার হাজার কৃষক। ন্যূনতম সমর্থন মূল্যে কৃষকদের উৎপাদিত মুগ ডাল কেনার পাশাপাশি কৃষিখাতে প্রয়োজনীয় সংস্কার আনার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সড়ক। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা চালায় তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাশিয়া ও ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিলের পক্ষে ভোট দিয়েছে মার্কিন সেনেট। বিলটি আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ জ্বালানির বড় ক্রেতা দেশগুলোর উপর সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পারেন। আর সম্ভাব্য তালিকায় রয়েছে ভারত ও চীন। এছাড়া রুশ কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত শ্যাডো ফ্লিটের উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। একই সাথে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন ঠেকাতে বিদ্যমান নিষেধাজ্ঞা আরও কঠোর করার কথা বলা হয়েছে। 86/12 ভোটে সিনেটের প্রাথমিক অনুমোদন পাওয়া বিলটি এখন প্রতিনিধি পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে গ্রীষ্মকালীন অবকাশ চলায় সেপ্টেম্বরের আগেই প্রতিনিধি পরিষদের বিলটি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই। জাপানের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। এই তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। চলছে উদ্ধার অভিযান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4:30টার দিকে কিউশু দ্বীপে অনুভূত হয় 7.1 মাত্রার জোরালো কম্পন। দেশটির কুমামোতো সিটিতে ভূমিকম্পের কেন্দ্র ছিল। ধসে পড়ে শহরটি বিশাল একটি শপিং মল। বিস্ফোরণ হয়েছে ভবনের একাংশে। ধ্বংসস্তূপ থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও আটকা পড়ে আছেন অনেকে। শহরের একটি পেপার মিলে ধসে পড়েছে চিমনি আর ক্ষতিগ্রস্ত অর্ধশত মেডিকেল স্থাপনা। 17 শতকের একটি ঐতিহাসিক প্রাসাদের দেয়ালও ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরের প্রায় 40,000 বাড়িঘর। বিভিন্ন স্থানে আটকে পড়াদের সন্ধানে অভিযানে যোগ দিয়েছেন 3,500-এর বেশি উদ্ধারকর্মী। ইউক্রেনীয় বাহিনীর কৌশলগত বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর পাশাপাশি দখল নিয়েছে দোনেৎস্কের আরও একটি এলাকা। কর্তৃপক্ষ জানায় ইউক্রেনের একাধিক জ্বালানি ও গোলাবারুদের ডিপো, ড্রোন কারখানা, সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এছাড়াও ইউক্রেনের প্রায় 150 স্থানে সামরিক বাহিনীর ব্যবহৃত পরিবহনে হামলা চালানো হয়। দেশীয় ও বিদেশি ভাড়াটি সৈন্যদের অস্থায়ী আবাসস্থল রুশ হামলা লক্ষ্যবস্তু ছিল। ইউক্রেনের সামরিক বাহিনীর রসদ সরবরাহের জাহাজ ও বন্দরগুলোতে আগ্রাসন এখনও চলমান। অন্যদিকে একই দিনে রাশিয়ার সেনা স্থাপনা ও বিভিন্ন ভবনে হামলার দাবি করেছে ইউক্রেনের সেনা প্রধান। এবং প্রধান লক্ষ্য ছিল রাশিয়ার উদ্মুক্ত প্রজাতন্ত্রে অবস্থিত একটি স্থাপনা। এটি রাশিয়ার সুরক্ষিত ও কৌশলগত জ্বালানি রিজার্ভ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। ইতিহাসে প্রথমবারের মতো ফ্রান্সের আকাশে দেখা মিলেছে বিরল ফায়ার ক্লাউড বা অগ্নিমেঘের। টানা কয়েকদিনের ভয়াবহ দাবানলের তীব্র তাপেই এই উদ্বেগজনক প্রাকৃতিক ঘটনার সৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন এই অগ্নিমেঘ শুধু দাবানলের ভয়াবহতাই প্রকাশ করে না, বরং বজ্রপাত ও প্রবল বাতাসের মাধ্যমে আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিতে পারে। ধোঁয়ার বিশাল কুণ্ডলিতে ছেয়ে গেছে ফ্রান্সের আকাশ। নিচে জ্বলছে ভয়াবহ দাবানল, আর সেই আগুনের তীব্র তাপেই তৈরি হয়েছে বিশাল আকৃতির এক বিশেষ মেঘ, পাইরো কিউমুলোনিম্বাস, যা ফায়ার ক্লাউড নামেই বেশি পরিচিত।
বিশেষজ্ঞদের মতে দাবানলের তাপে ধোঁয়া, ছাই আর জলীয় বাষ্প দ্রুত উপরে উঠে এই মেঘ তৈরি হয়। অনেকটা বিশাল চিমনির মতো কাজ করে, যা ধোঁয়াকে বায়ুমণ্ডলের অনেক উঁচু স্তর পর্যন্ত নিয়ে যায়। ফায়ার থান্ডারস্টর্ম অনেকটা চিমনির মতো, যেখানে মাটিতে বিশাল আকারের আগুন জ্বলতে থাকে এবং সেই ধোঁয়া একটি স্তম্ভের আকারে সোজা উপরের দিকে উঠে যায়। দাবানলকে আরো ভয়াবহ ও অনিশ্চিত করে তোলে ফায়ার ক্লাউড। এটি শক্তিশালী বাতাস সৃষ্টি করে আগুনের দিক পরিবর্তন করতে পারে, আবার বজ্রপাতের মাধ্যমে সূচনা ঘটাতে পারে নতুন দাবানলের। এছাড়া শক্তি ফুরিয়ে গেলে প্লুম কোলাপস নামে পরিচিত একটি ঘটনা ঘটে, যা আগুনকে হঠাৎ ও অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে দিতে পারে। ফরাসি আবহাওয়া বিভাগ জানিয়েছে, বোর্দোর কাছে প্রথমবারের মতো এই ফায়ার ক্লাউড শনাক্ত করা হয়েছে। যদিও কী কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে তা জানা যায়, কিন্তু ঠিক কোথায় কখন এটি তৈরি হবে তা আগে থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। জলবায়ু বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকলে কানাডা বা অস্ট্রেলিয়ার মতো ইউরোপেও ভবিষ্যতে এই ধরনের ফায়ার থান্ডারস্টর্ম আরও বেশি দেখা যেতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।